তাহলে কমপ্লেক্স এনজাইমের দুখানা পার্ট নিয়ে তৈরি হচ্ছে, একটা হচ্ছে অ্যাপো এনজাইম আর একটা হচ্ছে কোফ্যাক্টর। কমপ্লেক্স এনজাইম contain two part, potent part and non-potent part. Potent part is called apoenzyme and non-potent part is called generally cofactor. তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে, তাহলে কমপ্লেক্স এনজাইমের পোটেন্ট পার্ট নন পোটেন্ট পার্ট হলো, নন পোটেন্ট পার্টটাকে কি বলছি? কোফ্যাক্টর। কোফ্যাক্টরকে আমরা ফার্দার দুটো ভাগে ভাগ করছি, ইনঅর্গানিক কোফ্যাক্টর আর অর্গানিক কোফ্যাক্টর। কোফ্যাক্টরের মধ্যে কিছু কিছু হয় ইনঅর্গানিক কোফ্যাক্টর, কিছু কিছু হয় অর্গানিক কোফ্যাক্টর। ইনঅর্গানিক কোফ্যাক্টর বলতে ডিফারেন্স টাইপের আয়নকে বলি আমরা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, হ্যাঁ, এই সমস্তগুলোকে আমরা বলি জিঙ্ক, এগুলোকে বলা হয় ইনঅর্গানিক কোফ্যাক্টর। ইনঅর্গানিক কোফ্যাক্টর যদি এক্সাম্পল চাই, তার মধ্যে এই এক্সাম্পলগুলো চলে আসবে একসঙ্গে। কি? কপার, কপার সিউ লিখলে হয় না, সিউ প্লাস দিতে হবে। ম্যাগনেসিয়াম যখন লিখবো এমজি লিখলে হবে না, এমজি টু প্লাস। ক্যালসিয়াম টু প্লাস। হ্যাঁ, এইভাবে আমাকে এইগুলো হচ্ছে সব ইনঅর্গানিক কোফ্যাক্টর এক্সাম্পল। ইনঅর্গানিক কোফ্যাক্টরকে আমরা ফার্দার দুটো পার্টে সাবডিভাইড করছি, মেটালো এনজাইম আর মেটালো অ্যাক্টিভেটেড এনজাইম। মেটালো এনজাইমের ক্ষেত্রে ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হচ্ছে মেটালো এনজাইমের ক্ষেত্রে যে ইনঅর্গানিক কোফ্যাক্টর গুলো অ্যাপো এনজাইমের সঙ্গে টাইটলি বাউন্ডেড থাকে তাদেরকে আমরা বলি মেটালো, সেই এনজাইমগুলোকে বলি মেটালো এনজাইম, এক নম্বর কথা। দু নম্বর কথা কি? এই মেটালো এনজাইমের ক্ষেত্রে এর দুটো পার্ট থাকে, একটা হচ্ছে প্রোটিনিক পার্ট যাকে অ্যাপো এনজাইম বলে, আর নন প্রোটিনিকটা হচ্ছে ইনঅর্গানিক আয়ন, সেটা হচ্ছে সেইটা জেনারেলি কি করে এনজাইমের স্ট্রাকচার ফরমেশনে পার্টিসিপেট করে। তাহলে প্রথম কথা কি বললাম? প্রথম কথা বললাম এইটা এনজাইমের সঙ্গে, অ্যাপো এনজাইমের সঙ্গে ইনঅর্গানিক কোফ্যাক্টরটা টাইটলি অ্যাটাচ হয়ে মেটালো এনজাইম তৈরি করে। দু নম্বর কথায় কি বললাম? এই ইনঅর্গানিক কোফ্যাক্টর গুলো মেটালো এনজাইমের ক্ষেত্রে স্ট্রাকচার ফরমেশনে পার্টিসিপেট করে। তিন নম্বর কথায় আসবো এক্সাম্পল। এক্সাম্পলে কি বলবো? এই মেটালো এনজাইমের এক্সাম্পল হচ্ছে সাইটোক্রোম সি এনজাইম, যে সাইটোক্রোম সি এনজাইমের ইনঅর্গানিক কোফ্যাক্টর হিসাবে কাজ করে সিউ প্লাস। তাহলে এক্সাম্পল বলার সময় কি বলবো? সাইটোক্রোম সি ইজ এ অন টাইপ অফ মেটালো এনজাইম হোয়ার সিউ প্লাস অ্যাক্ট অ্যাজ এ ইনঅর্গানিক কোফ্যাক্টর। যখনই এই তিনখানা পয়েন্ট বলবো আমার মোটামুটি মেটালো এনজাইম কমপ্লিট, দু নম্বর সাফিসিয়েন্ট। ওকে, এইভাবে একইভাবে যখনই আমরা আসবে মেটালো অ্যাক্টিভেটেড এনজাইম, সেক্ষেত্রে বলতে হয় মেটালো অ্যাক্টিভেটেড এনজাইম কি? ইট ইজ অন টাইপ অফ কমপ্লেক্স এনজাইম, ইটস ইনঅর্গানিক কোফ্যাক্টর, এখানে টাইটলি ছিল, এখানে লুজলি, লুজলি বাউন্ডেড, ইজ ইনঅর্গানিক কোফ্যাক্টর ইজ লুজলি বাউন্ডেড উইথ অ্যাপো এনজাইম অ্যান্ড ফাইনালি ফর্ম হলো এনজাইম। আগের দিন বলেছিলাম অ্যাপো এনজাইমের সঙ্গে কোফ্যাক্টর কম্বাইন্ড হয়ে যে কমপ্লেক্স তৈরি হয় তাকে আমরা বলি, সেই কমপ্লেক্স এনজাইমটাকে বলা হয় হলো এনজাইম। ওকে, এবার দু নম্বর কথা হচ্ছে এখানে মেটাল আয়নটা কি হিসাবে কাজ করে? এনজাইমের ফাংশনে কাজ করে। এনজাইম যে ফাংশনটা শো করে সেই ফাংশনের সময় এই মেটাল আয়নটা পার্টিসিপেট করে। এর এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে গ্লুকোকাইনেজ, একটা মেটালো এনজাইম, মেটালো অ্যাক্টিভেটিং এনজাইম। মেটালো অ্যাক্টিভেটিং এনজাইমের ক্ষেত্রে কোন আয়নটা ইনঅর্গানিক কোফ্যাক্টর হিসেবে কাজ করে? Mg2 প্লাস। তাহলে প্রথম হচ্ছে ইন্ট্রো। ইন্ট্রোতে আমি বলবো, ইন্ট্রোতে ফার্স্ট পয়েন্ট থাকবে এটা একটা কমপ্লেক্স এনজাইম। দু নম্বর স্ট্রাকচারে পয়েন্ট থাকবে এটা লুজলি বাউন্ডেড ফর্মে থাকে, কার সঙ্গে? অ্যাপো এনজাইমের সঙ্গে। তিন নম্বর পয়েন্টে কি থাকবে? এর রোল কোথায় প্লে করে? এ এনজাইমের ফাংশনের সময় এর ফাংশনাল অ্যাক্টিভিটিকে বাড়ায় এই এই কোফ্যাক্টর গুলো। আর চার নম্বর পয়েন্টে কি আসবে? এর এক্সাম। এই চারখানা পয়েন্ট যদি আমি গুছিয়ে লিখতে পারি আমার মেটালো অ্যাক্টিভেটেড এনজাইমের শর্ট নোট কমপ্লিট। তাহলে আমি যখনই লিখবো আমি এইভাবে একটা স্টাইল দিয়ে দেবো, এরকম ধরলাম, স্টাইল দিয়ে দিলাম, ফার্স্ট পয়েন্টটা লিখে দিলাম 2 লাইন, তারপরে প্যারা চেঞ্জ করে আবার সেকেন্ড এভাবে স্টাইল দিয়ে সেকেন্ড পয়েন্ট লিখে দিলাম 2 লাইন, আবার থার্ডে লিখে দিলাম থার্ড পয়েন্টটা 2 লাইন, ফোর্থে ফোর্থ পয়েন্টটা 2 লাইন। এই যে 2 লাইনগুলো বলছি প্রতিটা লাইনে আমি বললাম কোন লাইনে কি পয়েন্ট করতে হবে,
সেই পয়েন্টগুলো সম্পূর্ণরূপে নিজের ভাষায় লেখার চেষ্টা করো। অর্গানিক কোফ্যাক্টরটা আগের দিন করায়নি, আজকে যেটা আছে সেটা হচ্ছে অর্গানিক কোফ্যাক্টর। অর্গানিক কোফ্যাক্টরকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ, একটা হচ্ছে কোএনজাইম। এবার কোনটাকে প্রস্থেটিক গ্রুপ আর কোনটাকে কোএনজাইম বলবো? অর্গানিক কোফ্যাক্টরের যে পার্টটা যে অর্গানিক কোফ্যাক্টরের পার্টটা অ্যাপো এনজাইমের সঙ্গে টাইটলি বাউন্ডেড থাকে, দুটোই হচ্ছে কোন প্রপার্টির উপর বেস করে? বাইন্ডিং প্রপার্টির উপর বেস করে। যদি যে পার্টটা টাইটলি বাউন্ডেড থাকে তাকে আমরা বলবো প্রস্থেটিক গ্রুপ, আর যে পার্টটা লুজলি বাউন্ডেড থাকে তাকে আমরা বলবো কোএনজাইম। তা যদি বলা হয় প্রস্থেটিক গ্রুপ কি, প্রথম কথা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ ইজ এ অন টাইপ অফ অর্গানিক কোফ্যাক্টর। কার? অফ কমপ্লেক্স এনজাইম। it generally it generally tightly bounds with tightly bind with apoenzyme and finally form hollow enzyme structure. তাহলে জিনিসটা কি বললাম? জিনিসটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ ইজ এ অন টাইপ অফ অর্গানিক কোফ্যাক্টর। কার? অফ কমপ্লেক্স এনজাইম। 2 নম্বর পয়েন্টে কি বলবো? এটা কি হয়? দিস cofactor generally tightly binds with apoenzyme. This cofactor generally exists as a tightly bounded form of a with apoenzyme and finally form hollow enzyme. ফাইনাল কথা কি বলবো? 3 নম্বর এক্সাম্পল, প্রস্থেটিক গ্রুপের এক্সাম্পল। এক্সাম্পল কি? প্রস্থেটিক গ্রুপের এক্সাম্পল গুলো হলো, তোরা নাম শুনেছিস এফএডি, এক্সাম্পল থায়ামিন পাইরোফসফেট, পাইরক্সাল ফসফেট, এফএডি, এই মেটেরিয়াল গুলো হচ্ছে প্রস্থেটিক গ্রুপের এক্সাম্পল। তাহলে প্রস্থেটিক গ্রুপ বলার সময় ফার্স্ট টাইম ইন্ট্রো বলবো, এটার সঙ্গে অ্যাপো এনজাইমের সম্পর্কটা, রিলেশনশিপ কি বলবো? টাইটলি বাউন্ডেড ফর্ম এক্সিস্ট করে। আর 3 নম্বর বলবো এক্সাম্পল। এই 3টে পয়েন্ট বলতে পারলে আমার প্রস্থেটিক গ্রুপ সম্বন্ধে বলা কমপ্লিট। এর পরের পয়েন্টে যাব কোএনজাইম। একই ফরম্যাট। কোএনজাইম কি? কোএনজাইম হচ্ছে অন টাইপ অফ অর্গানিক কোফ্যাক্টর। এবার কার? কমপ্লেক্স এনজাইমের। 2 নম্বর কথা কি? এর সঙ্গে অ্যাপো এনজাইমের রিলেশনশিপ কি? এই কোএনজাইম জেনারেলি লুজলি বাউন্ডেড ফর্মে এক্সিস্ট করে। কার সঙ্গে? অ্যাপো এনজাইমের সঙ্গে। ইন কেস অফ হলো এনজাইম স্ট্রাকচার, হলো এনজাইমের স্ট্রাকচার ফর্মেশন, ডিউরিং হলো এনজাইম স্ট্রাকচার ফর্মেশন, হলো এনজাইমের স্ট্রাকচার ফর্মেশনের সময় কোএনজাইম কি করে? অ্যাপো এনজাইমের সঙ্গে লুজলি বাউন্ডেড ফর্মে এক্সিস্ট করে। আর এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে এনএডি প্লাস, হচ্ছে কোএনজাইমের এক্সাম্পল। তাহলে যখন আমি কোএনজাইম লিখবো, যদি পরীক্ষায় আসে কোএনজাইমের শর্ট নোট, আমি কোএনজাইমের শর্ট নোট কি লিখবো? 3টে প্যারাতে লিখবো। ফার্স্ট প্যারা 1 নম্বর কি? ফার্স্ট প্যারায় কি লিখবো? কোএনজাইম ইজ এ অন টাইপ অফ অর্গানিক কোফ্যাক্টর অফ কমপ্লেক্স এনজাইম। ফার্স্ট প্যারা কমপ্লিট। সেকেন্ড প্যারায় কি লিখবো? সেকেন্ড পয়েন্টে কি লিখবো? সেকেন্ড পয়েন্টে কি লিখবো? কোএনজাইম generally exist as a loosely bounded form with apoenzyme during hollow enzyme formation. hollow enzyme structure ফরমেশনের সময় কোএনজাইম কি করে? অ্যাপোএনজাইমের সঙ্গে লুজলি বাউন্ডেড ফর্ম এক্সিস্ট করে। আমার 2 নম্বর কমপ্লিট। 3 নম্বরে কি লিখবো? 3 নম্বর পয়েন্ট লিখবো এক্সাম্পল। কি এক্সাম্পল লিখবো? এনএডি প্লাস। এখানে এক্সাম্পল হিসাবে বলবো এনএডি প্লাস, এনএডিপি প্লাস জেনারেলি অ্যাক্ট অ্যাজ এ কোএনজাইম বা শো কোএনজাইম প্রপার্টি। ব্যাস হয়ে গেল আমার এখানে এক্সাম্পলটা। আমরা এতক্ষণ অবধি যে এনজাইম গুলো পড়েছি তার মধ্যে বিভিন্ন এনজাইমের প্রপার্টি নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে স্পেসিফিক পিএইচ আর টেম্পারেচারের সঙ্গে এনজাইম রিলেশনশিপ, বায়োলজিক্যাল পজিটিভ ক্যাটালিস্ট এনজাইম
বায়োলজিক্যাল পজিটিভ ক্যাটালিস্ট হিসাবে ইউজ হয় কেন সেটা ডেসক্রাইব করা হয়েছে। কোভ্যালেন্ট বন্ড ব্রেকিং আর ফরমেশনে পার্টিসিপেট করে অনলি। সাবস্টেট স্পেসিফিসিটি আছে, এনজাইমের স্ট্রাকচার সম্বন্ধে কনসেপ্ট টোটালটাই আমাদের ক্লিয়ার। এবার যে জায়গাটা আসছি, এনজাইমের টাইপ। এনজাইমের টাইপ কি, এনজাইমকে আমরা কতগুলো ভাগে ভাগ করি এবং কার রেসপেক্টে ভাগ করি এবং সেই টাইপগুলো কি। ওকে, এনজাইম কিসে পার্টিসিপেট করে আমরা জানি, রিয়াকশনে পার্টিসিপেট করে। ডিফারেন্স টাইপের রিয়াকশনে এনজাইম পার্টিসিপেট করে এবং ডিফারেন্স টাইপের রিয়াকশনে এনজাইম খালি পার্টিসিপেট করে না, কি করে, এনজাইমের রেটটাকে বাড়ায়। ওর জন্যই কি বললাম, পজিটিভ ক্যাটালিস্ট। তাহলে এনজাইমগুলো সবসময় যে কোনো রিয়াকশনের অ্যাক্টিভিটিটাকে বাড়ায়। এবার রিয়াকশনটা কি টাইপের, এনজাইমকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি কার রেসপেক্টে, এই রিয়াকশনগুলো কি টাইপের তার রেসপেক্টে। তাহলে অ্যাকর্ডিং টু রিয়াকশন টাইপ, অ্যাকর্ডিং টু রিয়াকশন ক্যাটাগরি, রিয়াকশন ক্যাটাগরির ওপর রেসপেক্টে আমরা এনজাইমকে কতগুলো টাইপে ভাগ করি। তাহলে এনজাইমের যে টাইপ, সেই টাইপটা কার রেসপেক্টে হচ্ছে, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু রিয়াকশন টাইপ। এই সব এনজাইমের স্ট্রাকচার প্রায় একই ক্যাটাগরি, কিন্তু তাহলে এনজাইমের যে টাইপগুলো কার রেসপেক্টে ভাগ করছি, অ্যাকর্ডিং টু রিয়াকশন ক্যাটাগরি। তাহলে এখানে যদি আমি এটাকে এইভাবে বলতে পারি, সাপোজ ধরলাম এটা হচ্ছে এনজাইম, এনজাইম এনজাইমকে আমরা ভাগ করছি। তাহলে অ্যাকর্ডিং টু রিয়াকশন ক্যাটাগরি এর রেসপেক্টে আমরা এনজাইম বললে ভুল হবে, এনজাইমস, অনেকগুলো এনজাইমস একে আমরা রিয়াকশন, অ্যাকর্ডিং টু রিয়াকশন ক্যাটাগরি এনজাইমস আর সাব ডিভাইডেড ইন্টু 6 ক্যাটাগরি, 6টা ক্যাটাগরি থেকে ভাগ করি আমরা। এই 6টা ক্যাটাগরি গুলো কি কি, 1 2 3 4 5 করে আমাদের 6টা ক্যাটাগরি আসবে। তাহলে এনজাইমকে আমরা 6টা ক্যাটাগরিতে ভাগ করবো। এবার এই 6টা ক্যাটাগরি কি, তাহলে 6টা ক্যাটাগরি মানে 6 ধরনের রিয়াকশন, এবং 6 ধরনের রিয়াকশনের উপর রেসপেক্টে আমরা 6 ধরনের এনজাইমকে ভাগ করি। এবার 6 ধরনের রিয়াকশন গুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। এ প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি হচ্ছে, এখানে ধর এ এ আর বি এর মধ্যে রিয়াকশন হওয়ার সময় সাপোজ ধরছি এ থেকে ইলেকট্রন চলে এলো বিতে, তাহলে কি হলো, এ একটা ইলেকট্রনের লস হলো, এ থেকে ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে এ কি হবে, প্লাস হবে, বি ইলেকট্রন নেওয়ার পর কি হবে, বি মাইনাস হবে, তাই তো। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে কি বলা হয়, এই রিয়াকশনের ক্ষেত্রে বলা হয় এ হচ্ছে অক্সিডাইজড হলো আর বি হচ্ছে রিডিউসড হলো। এ অক্সিডাইজড হলো আর বি হচ্ছে রিডিউসড হলো। এইভাবে এই রিয়াকশনগুলোকে আমরা বলি অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। ওকে, আবার কোনো জায়গায় দেখা গেল, আমি সাপোজ ধরছি এরকম, এর সঙ্গে এইচ আছে প্লাস বি আছে, রিয়াকশন হয়ে কি হলো, এ সেপারেট হয়ে গেল প্লাস বি এইচ হয়ে গেল। এটা কি, এ থেকে এইচ রিমুভ হওয়া মানে কি, এ অক্সিডাইজড হওয়া, এইচটা বি এর সঙ্গে লাগা মানে কি, বি রিডিউসড হওয়া। তাহলে এটাও এক ধরনের অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। তাহলে যে রিয়াকশনের ক্ষেত্রে অক্সিডেশন রিডাকশন দুটো ঘটনাই ঘটে তাকে আমরা বলি অক্সিডেশন রিডাকশন রিয়াকশন, তাই তো। এই অক্সিডেশন রিডাকশন রিয়াকশনে যে এনজাইমগুলো পার্টিসিপেট করে, তাহলে একটা রিয়াকশনের ক্যাটাগরি আমরা বলতে পারি অক্সিডো রিডাকশন রিয়াকশন বা অক্সিডেশন রিডাকশন রিয়াকশন, এটা হচ্ছে একটা ক্যাটাগরি। অক্সিডেশন রিডাকশন এটা হচ্ছে একটা রিয়াকশন ক্যাটাগরি। এই অক্সিডেশন রিডাকশন রিয়াকশন গুলোকে যে এনজাইম কন্ট্রোল করে বা যে এনজাইম গুলো এই অক্সিডেশন রিডাকশনটাকে, এই রিয়াকশন গুলোকে রেট বাড়ায়
বা এই রিয়াকশনগুলোর মধ্যে ক্যাটালিস্ট হিসাবে কাজ করে, সেই এনজাইমগুলোকে আমরা বলবো অক্সিডো রিডাকটেজ। অক্সিডেশন রিডাকশনটা হচ্ছে রিয়াকশন টাইপ। অক্সিডেশন রিডাকশন এটা হচ্ছে রিয়াকশন টাইপ। এর শর্ট ফর্ম কি? এর শর্ট ফর্ম হচ্ছে অক্সিডো রিডাকটেজ। অক্সিডো রিডাক রিডাক অক্সিডো রিডাক্ট এটা হচ্ছে শর্ট ফর্ম। অক্সিডেশন রিডাকশনের শর্ট ফর্ম হচ্ছে অক্সিডো রিডাক্ট। তাহলে অক্সিডো রিডাক্ট হচ্ছে একটা রিয়াকশন ক্যাটাগরি। আর যে কোনো এনজাইম যখন লেখা হয়, এনজাইমের লাস্টে সবসময় একটা ওয়ার্ড লাগানো হয় যাকে বলা হয় এস, এএসি। কোনো ওয়ার্ডের পিছনে যখনই বায়োলজিক্যাল টার্ম পিছনে এজ লাগানো থাকবে, চোখ বন্ধ করে ওটা হচ্ছে এনজাইম। তাহলে যে এনজাইমগুলো অক্সিডেশন রিডাকশন রিয়াকশনটাকে কন্ট্রোল করে, সেই এনজাইমগুলোকে কোন ক্যাটাগরির মধ্যে ফেলবো? অক্সিডো রিডাকটেজ। তাহলে এই সাব ক্যাটাগরিটাকে আমরা বলি অক্সিডো রিডাকটেজ। তাহলে এই এজটা এর সঙ্গে যোগ করে দিলে এটাকে লিখবো কি করে? এজ রিডাক। এনজাইমের যে ক্যাটাগরির ফার্স্ট ক্যাটাগরিটাকে আমরা কি বলি? অক্সিডো রিডাকটেজ। তাহলে আমি যেটা ভাগ করছিলাম এনজাইমস, চলো ফার্স্ট ক্যাটাগরি ভাগটা কি করছি? অক্সিডো রিডাকটেজ। তাহলে 1 নম্বরে পেলাম অক্সিডো রিডাকটেজ। অক্সিডো রিডাকটেজ কাদের বলবো? যে এনজাইমগুলো হুইচ এনজাইম পার্টিসিপেট ইন অক্সিডেশন রিডাকশন রিয়াকশন, দিস এনজাইম ইজ কল্ড অক্সিডো রিডাকটেজ এনজাইম। এক্সাম্পল কি? এবার এখানে এক্সাম্পল দিতে হবে। এখানে একটা এক্সাম্পল, যে এনজাইমগুলো বললাম যারা ধর এই রিয়াকশনটা যে এনজাইমটা করে, সে কি করছে দেখ, সে কিন্তু এ থেকে হাইড্রোজেনকে বের করে দিচ্ছে। তাহলে যে হাইড্রোজেনটাকে রিমুভ করে, কোনো জায়গা থেকে হাইড্রোজেন রিমুভ করাটাকে বলা হয় বায়োলজিক্যাল টার্ম। কোনো জায়গা থেকে কোনো মলিকিউল রিমুভ করাটাকে বায়োলজিক্যাল ডি দিয়ে ইন্ডিকেট করা হয়। তাকে লিখতে হয় ডিই। ডিআই মানে 2 আর ডিই মানে রিমুভ হয়ে যাওয়া। হুম, তাই এখানে যেহেতু হাইড্রোজেন রিমুভ হচ্ছে এ থেকে, এই রিয়াকশনটাকে আমরা এটা বলতে পারি ডিহাইড্রোজিনেজ। হাইড্রোজেন আর ডি হচ্ছে, তাই ডিহাইড্রোজিনেজ। তাহলে এখানে একটা এক্সাম্পল দিতে পারি আমরা, ডিহাইড্রোজিনেজ একটা এনজাইম যে অক্সিডো রিডাকটেজের একটা এক্সাম্পল। তাহলে অক্সিডো রিডাকটেজের এক্সাম্পল কি? ডিহাইড্রোজিনেজ। তাহলে এখানে এক্সাম্পলের নামটা কি লিখবো? ডিহাইড্রোজিনেজ। ডিহাইড্রোজিনেজ মানে যে এনজাইমগুলো হাইড্রোজেন রিমুভ করে দেয় তাকে বলা হয় ডিহাইড্রোজিনেজ। এই জায়গাটা ক্লিয়ার? কোন রকম কনফিউশন আছে কি? দেখ, এনজাইমের যে ফার্স্ট ক্যাটাগরি, 3টে পয়েন্ট মাথায় রাখতে হবে। ফার্স্ট ক্যাটাগরির নামটা কি? অক্সিডো রিডাকটেজ। 2 নম্বর পয়েন্ট কি? কেন অক্সিডো রিডাকটেজ বলে? যে বা কোন এনজাইমগুলোকে অক্সিডো রিডাকটেজের মধ্যে ফেলা হয়? যে এনজাইমগুলো অক্সিডেশন অ্যান্ড রিডাকশন রিয়াকশনে পার্টিসিপেট করে, সেই এনজাইমগুলোকে আমরা বলি অক্সিডো রিডাকটেজ এনজাইম। আর এক্সাম্পল, এই 3টে পয়েন্ট মাথায় রাখলে আমার ফার্স্ট ক্যাটাগরির টাইপ ভাগটা কমপ্লিট। এর সঙ্গে বি আছে, তার সঙ্গে রিঅ্যাক্ট করছে সি। সি আফটার রিয়াকশন, এ
সেপারেট হয়ে গেল। এমন একটা রিয়াকশন খেয়াল কর, বিটা ছিল এ এর সঙ্গে অ্যাটাচ, তাই তো? মানে এই রিয়াক্ট্যান্ট অবস্থায় বিটাকে ক্যারি করছিল কে? এ। সেই বিটা এ থেকে চলে গেল কোথায়? সি এর কাছে চলে গেল। তার মানে এটা কি বলতে পারি? বিটা এ থেকে ট্রান্সফার হয়ে সি এ গেল, বলতে পারি তো? এই রিয়াকশনগুলোকে আমরা বলি ট্রান্সফারেশন রিয়াকশন। ট্রান্সফারেশন রিয়াকশন মানে কোনো একটা মলিকিউলের সঙ্গে অ্যাটাচ একটা পার্ট যখন অন্য একটা মলিকিউলের মধ্যে ট্রান্সফার হয়, সেই রিয়াকশনটাকে আমরা বলি ট্রান্সফারেশন রিয়াকশন। তাহলে এই ক্যাটাগরি রিয়াকশনটাকে আমরা বলি ট্রান্সফারেশন। রিয়াকশনটা হচ্ছে ট্রান্সফারেশন। আগে যেমন বলছিলাম রিয়াকশনটা ছিল অক্সিডেশন রিডাকশন, এখানেও রিয়াকশনটা হচ্ছে ট্রান্সফারেশন রিয়াকশন। এবার যেহেতু ট্রান্সফারেশন রিয়াকশন, তাহলে এনজাইমটার নাম কি হবে? এর শর্ট ফর্ম কি? ট্রান্সফারেশন এর শর্ট ফর্ম হচ্ছে ট্রান্সফা, আর তার সঙ্গে এনজাইমের এজ লাগালে কি হবে? ট্রান্সফারেজ। তাহলে আমার সেকেন্ড ক্যাটাগরির যে রিয়াকশন এনজাইম, তার নাম কি হবে? ট্রান্সফারেজ, 2 নম্বর ক্যাটাগরি। তা ট্রান্সফারেজ রিয়াকশন এনজাইম কি করে? যে রিয়াকশনের ক্ষেত্রে কোনো গ্রুপ, এগুলোকে গ্রুপ বলা হয়, কোনো স্ট্রাকচারাল গ্রুপ লাইক কার্বক্সিলিক গ্রুপ, কিটো গ্রুপ, হাইড্রক্সিলিক গ্রুপ, মিথাইল গ্রুপ, এই সমস্ত কোনো গ্রুপ যখন একটা প্যারেন্টাল মলিকিউল থেকে অন্য মলিকিউলে যখন ট্রান্সফার করা হয়, এই বি গুলোকে আমরা গ্রুপ হিসাবে বলি। গ্রুপ, গ্রুপ লাইক লাইক কি হবে? হাইড্রক্সিলিক গ্রুপ হতে পারে, কিটো গ্রুপ হতে পারে, কার্বক্সিলিক গ্রুপ হতে পারে, মিথাইল গ্রুপ। এরকম গ্রুপগুলোকে যখন একটা মলিকিউল থেকে অন্য মলিকিউলে, একটা রিয়াক্ট্যান্ট থেকে অন্য রিয়াক্ট্যান্টের মধ্যে যখন ট্রান্সফার করা হয়, তাকে বলে ট্রান্সফারেশন রিয়াকশন। তাহলে হুইচ এনজাইম আর পার্টিসিপেট ইন ট্রান্সফারেশন রিয়াকশন, দিস এনজাইম আর কল্ড ট্রান্সফারেজ এনজাইম। বা ট্রান্সফারেজ এনজাইম জেনারেলি পার্টিসিপেট ইন ট্রান্সফারেশন রিয়াকশন where many type of structural group like hydroxylic group, ketonyl group, carboxylic group, methyl group are transfer from one reactant to other, তাই তো? তাহলে ট্রান্সফারেজ অন টাইপ অফ এনজাইম, তারা কি করে? তারা কোনো একটা গ্রুপকে, স্ট্রাকচারাল গ্রুপকে ট্রান্সফার করে। কোন রিয়াকশনে? ট্রান্সফারেশন রিয়াকশনে। ওকে, তাহলে এনজাইমের এবার এক্সাম্পলটা কি হবে? কোন গ্রুপ ট্রান্সফার করছে সেই অনুযায়ী এনজাইমের নাম হয়। যদি ধরলাম এটাকে বলে কার্বক্সিলিক গ্রুপ, এটাকে বলে কার্বক্সিলিক গ্রুপ, তাহলে এই গ্রুপের ট্রান্সফারেশন করলে নাম কি হবে? ট্রান্স কার্বক্সিলেজ। এটাকে বলে ট্রান্স কার্বক্সিলেজ। ওকে, তাহলে এখানে আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলগুলো খুবই শর্টে একটা করে দিচ্ছি, বেশি লোড নেওয়ার দরকার নেই, পরবর্তীকালে অটোমেটিকলি জেনে যাবে এগুলো। ঠিক আছে, তাহলে এখানে এক্সাম্পল কি? ট্রান্স কার্বক্সিলেজ মানে কি? যে কার্বক্সিলিক গ্রুপ ক্যারি করে, এটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ। কার্বক্সিলিক গ্রুপ, ট্রান্স কার্বক্সিলেজ, তো ট্রান্স কার্বক্সিলেজ না ওয়াই দে, ট্রান্স কার্বক্সিলেজ। তাহলে প্রথমে গেল অক্সিডো রিডাকটেজ, তারপরে বললাম ট্রান্সফারেজ। ট্রান্সফারেজ এনজাইমটা কি? যারা ট্রান্সফারেশন রিয়াকশনে পার্টিসিপেট করে। কি করে? এই টাইপের গ্রুপগুলোকে, স্ট্রাকচারাল গ্রুপ লাইক হাইড্রক্সিলিক গ্রুপ, কিটোনাইল গ্রুপ, কার্বক্সিলিক গ্রুপ, মিথাইল গ্রুপ, এই গ্রুপগুলো কি করে? একটা রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল থেকে আদার্স রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলের মধ্যে ট্রান্সফার করায়। সেইটাই হচ্ছে ট্রান্সফারেজের কাজ। তার এক্সাম্পল কি? ট্রান্স কার্বক্সিলেজ। একটা টাইপের ক্যাটাগরি রিয়াকশন হয় যেখানে ধরো এ আর বি, এটা একটা মলিকিউল আছে, এ আর বি অ্যাটাচ আছে। জলের সঙ্গে রিয়াকশন হওয়ার পর কি হয়?
এর সঙ্গে দেখো এ আর বিটা পুরো সেপারেট হয়ে গেল, মানে বক্তব্য হচ্ছে এই বন্ডটা পুরো ব্রেক করে গেল, কিন্তু অটোমেটিক্যালি ব্রেক করেনি, ওয়াটারের প্রেজেন্সে ব্রেক করেছে। ওয়াটারের প্রেজেন্সে যখন একটা কোভ্যালেন্ট বন্ড ব্রেক করে যায়, সেই রিয়াকশনটাকে আমরা বলি হাইড্রোলাইসিস রিয়াকশন। তাহলে এই রিয়াকশনের ক্যাটাগরিটাকে আমরা বলি, রিয়াকশনটাকে বলি হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস ওয়াটারের প্রেজেন্সে যখন কোভ্যালেন্ট বন্ড যখন ব্রেকিং হয়, কোভ্যালেন্ট বন্ড ব্রেকিং রিয়াকশন ইন প্রেজেন্স অফ ওয়াটার, দ্যাটস কল হাইড্রোলাইসিস রিয়াকশন। এই হাইড্রোলাইসিস যে রিয়াকশনটা হলো, এই হাইড্রোলাইসিস রিয়াকশনে যে এনজাইমগুলো পার্টিসিপেট করে, যে এনজাইমগুলো এই হাইড্রোলাইসিস রিয়াকশনে পার্টিসিপেট করে, সেই এনজাইমটাকে আমরা বলি, সেই এনজাইমটাকে বলা হয় হাইড্রোলেজ। হাইড্রোলেজ হাইড্রোলাইসিসের শর্ট ফর্ম হচ্ছে হাইড্রো, শর্ট ফর্ম হাইড্রোল, তার সঙ্গে এজ লাগিয়ে দিলাম। তাহলে হাইড্রোলাইসিস রিয়াকশনে যে এনজাইমগুলো পার্টিসিপেট করে, সেই এনজাইমগুলোকে আমরা বলি হাইড্রোলেজ। তাহলে হাইড্রোলেজ আর একটা ক্যাটাগরির এনজাইম। তাহলে একটা ক্যাটাগরি কি বললাম, অক্সিডোরিডাকটেজ, একটা পেলাম ট্রান্সফারেজ, আর একটা পেলাম হাইড্রোলেজ। হাইড্রোলেজ কি করে, কোভ্যালেন্ট বন্ডগুলোকে ব্রেক করে, কোভ্যালেন্ট বন্ডগুলোকে কেটে দেয়। কার প্রেজেন্সে? এমনি এমনি কাটে না, ওয়াটারের প্রেজেন্সে। ওয়াটারের প্রেজেন্সে যে কোভ্যালেন্ট বন্ডগুলোকে ব্রেক করে, তো ওয়াটারের প্রেজেন্সে কোভ্যালেন্ট বন্ড ব্রেকিং যে রিয়াকশনগুলোকে টলারেট করে যে এনজাইম, তাকে আমরা কি বলবো, হাইড্রোলেজ এনজাইম। ওকে, তাহলে হাইড্রোলেজ এনজাইম অন ক্যাটাগরি এনজাইম, these are they are participate in only hydrolysis reaction. ওকে, তাহলে আমি আরেকটা ক্যাটাগরি এনজাইম পেলাম, কত নম্বর? 3 নম্বর ক্যাটাগরি, হাইড্রোলেজ। এক্সাম্পল কি? হাইড্রোলেজ যেটা বললাম, আমি যে বাকি এনজাইমগুলোর সব এক্সাম্পল চাইছি, এরও একটা করে এক্সাম্পল লাগবে। কি এক্সাম্পল লিখবো? ফসফাটেজ বা ফসফোডাইস্টারেজ। বলছি ফসফাটেজ, এটা হচ্ছে ফসফেট বন্ডকে ব্রেক করে, জলের উপস্থিতিতে ফসফেট বন্ডকে যে ব্রেক করে তাকে বলা হয় ফসফাটেজ। ফসফাটেজ। তাহলে হাইড্রোলেজ যে এনজাইম, তার এক্সাম্পল হচ্ছে ফসফাটেজ। ওকে, তাহলে 3টে ক্যাটাগরি পাওয়া গেল। কি? দুটো মলিকিউল আফটার রিয়াকশন এ আর বি সেপারেট হয়ে গেল। এই রিয়াকশন, এটাও কিন্তু অন টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড ব্রেকিং রিয়াকশন, কিন্তু হাইড্রোলাইসিসের সঙ্গে পার্থক্য কি? এখানে কোনো জল নেই, উইদাউট ওয়াটার। এবার এই এ আর বি এর মধ্যে বন্ডগুলো ডিফারেন্স টাইপের হতে পারে, লাইক কার্বন কার্বন বন্ড হতে পারে, কার্বন অক্সিজেন বন্ড হতে পারে, কার্বন নাইট্রোজেন হতে পারে, কার্বন সালফার হতে পারে। এটা আমার কোনো স্পেসিফিক নয়, আমি এক্সাম্পল এ বি দিয়ে বুঝিয়েছি। যে কোনো কোভ্যালেন্ট বন্ড, এটা হতে পারে, এটা হতে পারে, এটা এটা, তো যে কোনো কোভ্যালেন্ট বন্ড যখন অ্যাবসেন্স অফ ওয়াটার, উইদাউট এনি ওয়াটার, প্রেজেন্স অফ উইদাউট ওয়াটার, যখন কোভ্যালেন্ট বন্ড ব্রেক করে, সেই রিয়াকশনটাকে আমরা বলি লাইসিস রিয়াকশন বা লাইটিক রিয়াকশন বলা, এটাকে বলা হয় লাইটিক রিয়াকশন। এই লাইটিক রিয়াকশনে যে এনজাইমগুলো পার্টিসিপেট করে, তাকে বলা হয় লাইজ। ওটা ছিল হাইড্রোলেজ। ভালো করে বোঝ, হাইড্রোলেজ লাইজের মধ্যে পার্থক্য, দুটোই কিন্তু কোভ্যালেন্ট বন্ড ব্রেকিং রিয়াকশন। পার্থক্য, ওটা হচ্ছে ওয়াটারের প্রেজেন্সে, এটা হচ্ছে ওয়াটারের অ্যাবসেন্সে। দুটোই কিন্তু কোভ্যালেন্ট বন্ড ব্রেকিং রিয়াকশন। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো, লাইজ। এনজাইমটাই কি বলবো, এল এ এল ওয়াই, এল ওয়াই এ এস ই, লাইজ, লাইজ রিয়াকশন। তাহলে পরবর্তী যে এনজাইমটা, সেই এনজাইমটাকে বলছে লাইজ রিয়াকশন। এটা কি? ইটস পার্টিসিপেট ইন লাইটিক রিয়াকশন, কোভ্যালেন্ট বন্ড লাইটিক রিয়াকশন। লাইটিক মানে ভাঙা, লাইটিক মানে ভাঙা, কোভ্যালেন্ট বন্ড লাইটিক রিয়াকশন উইদাউট প্রেজেন্স অফ ওয়াটার মলিকিউল, উইদাউট প্রেজেন্স অফ ওয়াটার মলিকিউল। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে আমার 4 নম্বর যে ক্যাটাগরি পাচ্ছি, 4 নম্বর ক্যাটাগরির মধ্যে আমরা কাকে ফেলছি? আমরা ফেলছি লাইজ।
লাইজ। লাইজ বলে একটা এনজাইম যাকে আমরা বলছি 4 নম্বর ক্যাটাগরিতে, যার এক্সাম্পল হিসাবে কি পড়ছে, অ্যালডোলেজ, ডিকার্বক্সিলেজ, এখানে একটা বলেছি ট্রান্স কার্বক্সিলেজ, ভালো করে বোঝ। এবার বলছি ডিকার্বক্সিলেজ। আমি এর একটা এক্সাম্পল বুঝিয়ে এখানে নামটা দিয়ে দিচ্ছি। এক্সাম্পল ডি কার্বক্সিলেজ। একটু আগে আমি একটা কথা বললাম, ডি কথাটা কখন ইউজ করি, যখন রিমুভ করে দেওয়া হয়, রিমুভ করাতে ডি ইউজ করি। যেমন এখানে ডি হাইড্রোজিনেজ। একটা খেয়াল কর, একটা মলিকিউল যার সঙ্গে এইভাবে আছে, পরবর্তীকালে এটা সেপারেট হয়ে গেল আর এটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে বেরিয়ে গেল, এইটাকে বলা হয় এ থেকে কার্বক্সিলিক গ্রুপ বেরিয়ে যাওয়াটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন। এখানে যে এনজাইমটা পার্টিসিপেট করে এ তো এই বন্ডটাকে ভেঙে দিচ্ছে, তাই এটাকে বলা হয় ডিকার্বক্সিলেজ। ওকে, তা লাইজ এটা একটা কোভ্যালেন্ট বন্ড ব্রেকিং রিঅ্যাকশন বা কোভ্যালেন্ট বন্ড ব্রেকিং রিঅ্যাকশন টলারেটিং এনজাইম। এনজাইমটা কি করে, এনজাইমটা জেনারেলি কার্বক্সিলিক গ্রুপটা এখান থেকে রিমুভ করে, তার নাম হচ্ছে ডিকার্বক্সিলেজ। ডিকার্বক্সিলেজ কি হচ্ছে, লাইজ এনজাইমের একটা এক্সাম্পল। তা লাইজ এনজাইম কি, এই এনজাইমগুলো পার্টিসিপেট করে কোথায়, এটা পার্টিসিপেট করে কোভ্যালেন্ট বন্ড ব্রেকিং রিঅ্যাকশনে উইদাউট প্রেজেন্স অফ এনি ওয়াটার মলিকুল। ওকে, এক্সাম্পল হচ্ছে ডিকার্বক্সিলেজ। চলে গেল 4 নম্বর। এবার আছে 5 নম্বর ক্যাটাগরি, গ্লুকোজ। এর সংকেত কত, C6H12O6। ফ্রুক্টোজ, এর সংকেত কত, C6H12O6। গ্লুকোজ যখন ফ্রুক্টোজে কনভার্ট হয় কিংবা ফ্রুক্টোজ যখন গ্লুকোজে কনভার্ট হয়, যাদের মলিকিউলার ফর্মুলা এক, স্ট্রাকচার আলাদা, তাকে আমরা বলি আইসোমার বলি। তো তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুটো একে অপরের আইসোমার, এরা যখন ইন্টার কনভার্সন হয় সেই রিঅ্যাকশনটাকে বলা হয় আইসোমারাইজেশন। দুটো আইসোমারের মধ্যে যখন ইন্টার কনভার্সন হয় বা রিঅ্যাকশন হয় তাকে আমরা বলি আইসোমারাইজেশন। তাহলে আইসোমারাইজেশন রিঅ্যাকশনে যে এনজাইম পার্টিসিপেট করে সেই এনজাইমকে আমরা বলবো আইসোমারেজ। তাহলে এখানে যে এনজাইম পার্টিসিপেট করবে তাকে আমরা বলবো আইসোমারেজ। তাহলে আইসোমারেজ কি, isomerase one type of enzyme which are participate in isomerization reaction generally. তাহলে isomerization reaction এ যে এনজাইম পার্টিসিপেট করে তাকে আমরা বলি আইসোমারেজ। ওকে, আইসোমারেজ কি করে, আইসোমারেজ ইন্টার কনভার্সন, আইসোমারেজ পার্টিসিপেট ইন ইন্টার কনভার্সন বিটুইন টু আইসোমার। দুটো আইসোমারের মধ্যে ইন্টার কনভার্সন এরা পার্টিসিপেট করে। তাহলে প্রথম কথা হচ্ছে আইসোমারাইজেশন রিঅ্যাকশনে যে এনজাইম পার্টিসিপেট করে তারা তারা আইসোমারেজ। 2 নম্বর পয়েন্টে আইসোমারেজ কি করে, আইসোমারেজ হেল্প টু ইন্টার কনভার্সন বিটুইন টু আইসোমার। দুটো আইসোমারের মধ্যে ইন্টার কনভার্সন করতে হেল্প করে। এক্সাম্পল কি, এখানে আমি এক্সাম্পল নিয়ে আসবো। এক্সাম্পলের ক্ষেত্রে যেমন হেক্সো আইসোমারেজ, এখানে এক্সাম্পল হচ্ছে হেক্সো আইসোমারেজ। তাহলে আমি আইসোমারেজ এক্সাম্পল হেক্সো আইসোমারেজ, হেক্সো আইসোমারেজ। এবার আসছি আমি একেবারে 6 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর। এবার আসি 6 নম্বর, ক্লাস বি। এরা আফটার রিয়াকশনের পর এ আর পি একসঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। যে রিয়াকশনে দুটো মলিকিউল অ্যাটাচ হয় তাদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড ফরমেশন হয়ে তারা অ্যাটাচ হয়, এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড ফর্মিং রিয়াকশন। এই রিয়াকশনগুলোকে বলা হয় লাইগেজ রিয়াকশন। লাইগেজ মানে অ্যাটাচ হওয়া। দুটো এখানে যে এনজাইম পার্টিসিপেট করে, তাহলে কোভ্যালেন্ট বন্ড, এই যে এ আর বি এর মধ্যে এই বন্ডগুলো বললাম, এই এ আর বি এর মধ্যে মলিকিউলগুলো এ হতে পারে, লাইক এ কার্বন হতে পারে, বি অক্সিজেন হতে পারে, এ কার্বন হতে পারে, বি নাইট্রোজেন হতে পারে, এ কার্বন হতে পারে, বি সালফার হতে পারে, এ কার্বন বিও কার্বন হতে পারে। এদের মধ্যে বন্ড এইভাবে হতেই পারে। তার মানে দুটো মলিকিউলের মধ্যে যখন কোভ্যালেন্ট বন্ড ফরমেশন হয় তখন
তাকে আমরা বলি কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন রিয়াকশন। এই রিয়াকশনে যে এনজাইমগুলো পার্টিসিপেট করে তাকে আমরা বলি লাইগেজ এনজাইম। তাহলে এই এনজাইমগুলোকে বলা হয় লাইগেজ 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 এনজাইম। এই লাইগেজ এনজাইমের ক্ষেত্রে জেনারেলি এরা হয় এটিপি ডিপেন্ডেন্ট এনজাইম। এখানে এই বন্ড ফর্মেশন করতে যে এনার্জি লাগে সেই এনার্জি সবসময় এটিপি সাপ্লাই করে, ওর জন্য এটাকে বলা, এই এনজাইমগুলো জেনারেলি এটিপি ডিপেন্ডেন্ট হয়। এক্সেপশনাল আছে, জেনারেলি এটিপি ডিপেন্ডেন্ট হয়। ওকে, তাহলে এখানে লাইগেজ আর একটা ক্যাটাগরি পাচ্ছি কি, যেটা কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন রিয়াকশন। খেয়াল করা, এর আগে কোথাও কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন রিয়াকশন পাইনি। এখানে অক্সিডেশন রিডাকশন হয়েছে, এখানে ট্রান্সফারেশন হয়েছে, ওখানে কোভ্যালেন্ট বন্ড ব্রেকিং হয়েছে ওয়াটারের প্রেজেন্সে, এখানে কোভ্যালেন্ট বন্ড ব্রেকিং হয়েছে ওয়াটারের অ্যাবসেন্সে, ওখানে আইসোমারাইজেশন হয়েছে। এটা আরেকটা ক্যাটাগরি পাচ্ছি যে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করছে। তাহলে কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন যে রিয়াকশন, এটিপি ডিপেন্ডেন্ট কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন যে রিয়াকশন, সেই রিয়াকশনে যে এনজাইমগুলো পার্টিসিপেট করে দ্যাটস কল লাইগেজ এনজাইম। আর একটা 6 নম্বর ক্যাটাগরি যে আমি পাচ্ছি তাকে আমি কি বলবো, লাইগেজ এনজাইম। এটা হচ্ছে লাইগেজ এনজাইমের যে এক্সাম্পল, সেই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা কি লিখবো, কার্বক্সি লাইজ বা ডিএনএ লাইগেজ। ডিএনএ লাইগেজ বলে দেয় কি আছে, ডিএনএ লাইগেজ বা কার্বক্সিলেজ কার্বক্সিলেজ সবগুলো কার্বক্সি দিয়ে টানছি বলে তো এর সুবিধার্থে আমি কার্বক্সিলেজ বললাম। তোদের মনে হতে পারে কার্বক্সিলেজ কেন বলছেন আপনি, ভালো করে খেয়াল কর। ট্রান্স কার্বক্সিলেজ মানে হচ্ছে এর সঙ্গে এ ছিল, বি রিয়াক্ট হয়ে এ ফাঁকা হয়ে গেল, বি এর সঙ্গে লেগে গেল, এটাকে বলা হয় এ থেকে কার্বক্সিলটা ট্রান্সফার হলো বিতে, তাই হচ্ছে ট্রান্স কার্বক্সিলেজ। এটা হচ্ছে এই রিয়াকশনটা। এবার যদি বলি আমি ডি কার্বক্সিলেজ, তাহলে কি বলবো, এর সঙ্গে এই ছিল, আফটার রিয়াকশন এ ফ্রি হয়ে গেল প্লাস কার্বন ডাইঅক্সাইড হিসেবে বেরিয়ে গেল, এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। লাস্ট একটা বলছি আমি কার্বক্সিলেজ। কার্বক্সিলেজ মানে এর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড রিয়াক্ট করে এ হয়ে গেল, এটা হচ্ছে কার্বক্সিলেজ, কার্বন ডাইঅক্সাইড অ্যাড হওয়া। এটা হচ্ছে কার্বক্সিলেজ, এটা হচ্ছে ডিকার্বক্সিলেজ, এটা হচ্ছে ট্রান্স কার্বক্সিলেজ। কার্বক্সি দিয়ে একই করলে মনে রাখার সুবিধা বলে তিনটে কার্বক্সিলেজ করে দিলাম। ট্রান্স কার্বক্সিলেজ অন্য জিনিস, ডিকার্বক্সিলেজ অন্য জিনিস, কার্বক্সিলেজ অন্য জিনিস। কার্বক্সিলেজ হচ্ছে লাইগেজ এনজাইমের এক্সাম্পল।